আচ্ছা, আমাদের এখন টপিক হচ্ছে ফ্যাক্টস। আমাদের আজকে যে তিনটা টপিক, তার মধ্যে একটা শেষ হয়েছে, আমরা এখন 2 নম্বর টপিকে এসেছি, ফ্যাক্টস। ফ্যাক্ট শব্দটা এসেছে ফ্যাক্সিমাইল থেকে। তো আমরা যদি বানানটা দেখতে চাই তাহলে হচ্ছে, সবাইকে লিখে নেই। ফ্যাক্টস শব্দটি এসেছে, এটা আসলে একটা বড় শব্দের ছোট একটা ফরম্যাট বা ছোট একটা ফর্ম। যদি আমরা ফ্যাক্ট শব্দটাকে বলতে চাই কোত্থেকে এসেছে, তাহলে আমরা বলবো হচ্ছে ফেসিমাইল। আমি আপনাদের স্লাইডে লিখে দিচ্ছি। এই যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি, এইটাকে শর্ট করে ফ্যাক্স বানানো হয়েছে। তাহলে এই যে ফ্যাক্স শব্দটা এসেছে, ফ্যাক্স এর যদি আমরা লোগোটা একটু দেখি তাহলে আমাদের জন্য একটু ক্লিয়ার হবে যে ফ্যাক্স এর মধ্যে কি কি কাজ আছে। তো এই যে ফ্যাক্স এর লোগোটা দেখতে পাচ্ছি, আমরা এইখানে দেখি আমরা অনেকগুলো ফাংশন এখানে আছে। তো তার মধ্যে একটা হচ্ছে, এখানে একটা ফোন দেখা যাচ্ছে, টেলিফোন। আর এখানে দেখা যাচ্ছে হচ্ছে প্রিন্টিং এর জন্য কিছু একটা কাগজ বা অন্য কিছু। আর এখানে কিছু বাটন আছে, অর্থাৎ লিখার জন্য, টাইপ করার জন্য। তার মানে ফ্যাক্সে আমরা এই তিনটা সুবিধা পাচ্ছি। একটা হচ্ছে আমরা কথা বলতে পারছি ফোনে, বা হচ্ছে কল করা যাচ্ছে। তারপরে এখানে হচ্ছে আমরা লিখতে পারছি, বাটন দিয়ে লিখতে পারছি। তারপরে এখানে হচ্ছে আমরা কি করতে পারছি, প্রিন্ট করতে পারছি। এই জন্য যে ফ্যাক্স আছে সেটাকে আমরা অন্য একটা নামে ডাকি, সেটা হচ্ছে টেলিফ্যাক্স। ফ্যাক্সের একটা নাম হচ্ছে টেলিফ্যাক্স, এটা অন্য একটা নামে ডাকা হয়, সবাইকে লিখে নেই। ফ্যাক্সের অন্য একটি নাম হচ্ছে টেলিফ্যাক্স। তার আগে যারা লিখেনি তারা আমরা লিখে নেবো যে ফ্যাক্স শব্দটি এসেছে যে ফেসিমাইল শব্দ থেকে। ফ্যাক্স শব্দটি এসেছে ফেসিমাইল শব্দ থেকে। আর তারপর লিখবো হচ্ছে ফ্যাক্সের আরেকটা নাম হচ্ছে টেলিফ্যাক্স। ফ্যাক্সের অন্য একটা নাম লিখবো আমরা টেলিফ্যাক্স। তাহলে আমরা লিখেছি সবাই, ফ্যাক্স শব্দটি এসেছে ফেসিমাইল শব্দ থেকে। আর ফ্যাক্সের আরেকটি নাম হচ্ছে টেলিফ্যাক্স। টেলি শব্দটা আসছে টেলিফোন থেকে, অর্থাৎ ফ্যাক্স এর মধ্যে প্রথমে যেটা থাকে, আমি একটু বলছি বিষয়টা, ফ্যাক্স কিভাবে ফ্যাক্স করা হয়। ফ্যাক্স এর সাথে যে আমরা টেলিফোন সেটটি দেখতে পাচ্ছি, এটা একসাথে অ্যাটাচ করা। তো এই টেলিফোন সেট দিয়ে প্রথমে কল করা হয়, কল দিয়ে জয়েন করা হয় প্রথমে। কলটা জয়েন করার পরে আমরা যে তথ্যটা পাঠাতে চাই সেই তথ্যটা তখন পাঠানো হয়। তো তখন সেই তথ্যটা যায় হচ্ছে টেলিফোন নেটওয়ার্কের মধ্যে দিয়ে। মজার বিষয় হচ্ছে, যদি আমরা এখানে লেখা পাঠাচ্ছি কিন্তু তথ্যটা যাচ্ছে টেলিফোন নেটওয়ার্কের মধ্যে দিয়ে। তো এই জন্য হচ্ছে প্রথমে কল দিয়ে এটাকে ইনিশিয়েট করা হয়, চালু করা হয়, তারপর হচ্ছে আমরা এই ফ্যাক্সটা পাঠাই। তো ফ্যাক্স পাঠানোর সময় আমরা শুধু লেখা পাঠাই এরকম না, আমরা লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের ছবি পাঠাই, নকশা পাঠাই, ম্যাপ পাঠাই, বিভিন্ন ধরনের দলিল পাঠাই। তাহলে আমরা লিখে নেই, আমরা বিভিন্ন ধরনের ছবি পাঠাই, লেখা পাঠাই, নকশা পাঠাই, ম্যাপ পাঠাই, দলিল পাঠাই। এই সবগুলো ডকুমেন্টই আমরা ফ্যাক্সের সাহায্যে পাঠাতে পারি। তো এই জন্য যে আধুনিক ফ্যাক্স গুলো আছে, সেগুলো আজান হচ্ছে, আমি একটু সাউন্ডটা মিউট করে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট করেন সবাই। স্যার এখন ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যেটা বলছিলাম, আমরা এখানে অনেকগুলো অপশন থাকে। তো আমরা যখন ফ্যাক্সে কোনো একটা ডেটা পাঠাই, ধরেন একটা ছবি আমি এখানে স্ক্যান করে পাঠালাম, তো পাঠানোর সময় আমরা যে ডেটাটা থাকে সেটাকে কনভার্ট করতে হয়। তো কনভার্টটা করা হয় এরকম, যেহেতু এটা টেলিফোনের তার দিয়ে যাবে বা টেলিফোন মাধ্যম দিয়ে যাবে, তো তখন এইটা ডেটাগুলা কনভার্ট হয়, বিটে কনভার্ট হয়। তো বিটে কনভার্ট হয়, যখন বিটে কনভার্ট হয় তখন যেহেতু অনেকগুলো বিট থাকে, তখন সেই বিট গুলাকে কিছু ফরম্যাটে পাঠানো হয়। যেমন এই বিট গুলাকে ম্যাট্রিক্স আকারে পাঠানো হয় অনেক সময়। তো এইগুলোকে যখন ম্যাট্রিক্স আকারে পাঠানো হয় তখন সেটাকে বলা হয় বিট ম্যাপ, বা বিট ম্যাট্রিক্স বলা হয়, বা বিট ম্যাপ বলা হয়, বা বিট অ্যারে বলা হয়, বা বিট ম্যাপ ইন্ডেক্স বলা হয়। অর্থাৎ আমরা যে ডেটাটা পাঠাবো সেই ডেটাটা কি হয়, অটোমেটিক এটা বিটে কনভার্ট হয়, 0101-এ কনভার্ট হয়। তখন এই অনেকগুলো বিটকে একসাথে তখন বলা হয় বিট ম্যাপ। যে একটা ফরম্যাটে ডেটাটা পাঠানো হয় সেটাকে বলা হয় বিট ম্যাপ। আমরা লিখতে পারি যে হচ্ছে কি, ফ্যাক্সে যে ডেটা পাঠানো হয় সেটা রূপান্তরিত হয় বিট ম্যাপ ফরম্যাটে। আমরা যে ডেটা পাঠাই সেটা সেটা বিটম্যাপ ফরম্যাটে রূপান্তরিত হয়, অথবা বিটম্যাপে রূপান্তরিত হয়। বিটম্যাপের আরেকটা নাম হচ্ছে বিট অ্যারে, অথবা বিটম্যাপ ইন্ডেক্স। বিটম্যাপের আরেকটা নাম হচ্ছে বিট অ্যারে বা হচ্ছে বিটম্যাপ ইন্ডেক্স।
তো এই ফ্যাক্স এর জন্য আমাদের এই তথ্যগুলো জানতে হবে। পাশাপাশি হচ্ছে একটা সাল আমরা একটু জেনে নিব কষ্ট করে সবাই। তো ১ম যে ফ্যাক্সটা আসে সেটা হচ্ছে ১৮৪২ সালে। সবাই একটু লিখে নেই ১৮৪২ সালে ফ্যাক্স আবিষ্কার হয়। তো যিনি আবিষ্কার করেন তার নাম হচ্ছে আলেকজান্ডার বেইন। শিটে আপনাদের এটা দিয়ে দিব আমি। এটা আপাতত না লিখলে চলবে। সালটা একটু ভালো করে লিখেন সবাই। ১৮৪২ সালে হচ্ছে আলেকজান্ডার বেইন ১ম হচ্ছে ফ্যাক্স আবিষ্কার করেন। তো তখন ১৮৪২ সালে আবিষ্কার করার পর ১ বছর পরে উনি এটার হচ্ছে প্যাটেন্ট পান। মানে এটার হচ্ছে মালিকানা পান। ১ বছর পরে ১৮৪৩, তাই অনেক জায়গাতে ১৮৪৩ ও দেখা যায়। তো যদি আমরা ১৮৪২, ৪৩ একসাথে দেখি তাহলে ১৮৪২ সালটাই দিব। তো এর পরের দিকে এই ফ্যাক্সের যে হিস্ট্রি হচ্ছে আরো ৮ বছর পরে ১৮৫০ সালের দিকে এই ফ্যাক্সের হচ্ছে বড় ধরনের পরিবর্তন আসে। নতুন ফিচার আসে। তারপর আবার ১৮৫০ সালের পরে অনেক বছর পরে ১৯০৭ সালের দিকে এটা হচ্ছে বর্তমান যে ভার্সনটা আমরা দেখছি ঐরকম কাছাকাছি একটা ভার্সনে রূপ নেয় ১৯০৭ সালের দিকে। তাহলে যেটা বললাম ১৮৪২ সালে ১ম ফ্যাক্স আবিষ্কার করেন আলেকজান্ডার বেইন। সেটা ১৮৫০ সালের দিকে গিয়ে আরেকজন বিজ্ঞানী সেটা মোটামুটি একটু ডেভেলপ করেন। তারপর হচ্ছে ১৯০৭ সালের দিকে গিয়ে না এবার এটা সেপ্টেম্বর বর্তমান পর্যন্ত ফরম্যাটে ওরা আসে। শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারতে শুরু দিবে এই সেশন। আর যদি না পারে তাহলে হচ্ছে আগামী বছরের মার্চ পর্যন্ত নিবে। আচ্ছা, রাজীবকে মিউট করে দিচ্ছি। রাজীব কথা বলছে, হ্যাঁ? ওকে। তাহলে যেটা বললাম আমরা এই যে ফ্যাক্স এর তথ্যগুলো এগুলাই আপনাদের শীটে আরো কিছু তথ্য আছে। আপাতত আপনারা যেগুলো লিখেছেন সেগুলা ইম্পোর্টেন্ট তথ্য। তারপরে আমরা যেটাতে যাব পরের যে স্লাইডটা আছে, পরের স্লাইডটা হচ্ছে এখানে একটা ফ্যাক্স মেশিন দেখানো যাচ্ছে। দেখেন এইটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ ফ্যাক্স মেশিন। তো এখানে যে স্ক্যানারের মতো করে আমরা যে কাগজে লিখে স্ক্যানারের মতো করে দিব, এটা স্ক্যান করে অটোমেটিক ওপাশে পাঠাবে। ওপাশে প্রিন্টার থাকবে, প্রিন্টারে প্রিন্টে বের হবে। ঠিক আছে? তো তারপরে আমাদের যেটা আসবে ফ্যাক্স এর পরে সেটা হচ্ছে আমাদের পরের যে টপিকটা ৩ নাম্বার স্যার টপিকটা আমার একটা রোবোটিক্স। প্রশ্ন ছিল ফ্যাক্সের বিষয়ে। শিওর, সেটা হচ্ছে শিওর। ফ্যাক্স মেশিনটা তাহলে ইনপুট প্লাস আউটপুট দুটাই কাজ করে। হ্যাঁ, ফ্যাক্স মেশিন ২ টা কাজই করতে পারে। হ্যাঁ, তো আচ্ছা, ঠিক আছে। তবে ১ম দিককার যে ফ্যাক্স মেশিন গুলো ছিল সেগুলো হচ্ছে যেটা সেন্ড করতে পারতো সেটা রিসিভ করতে পারতো না। ঠিক আছে? এটা পরবর্তীতে এটা আপডেট হয়েছে। এখন এটা ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স হয়ে গেছে। সেন্ডিং রিসিভিং ২ টাই করতে পারে একসাথে। ঠিক আছে? আচ্ছা স্যার, বর্তমানে কি ফ্যাক্সের ব্যবহার কি এখনো আছে? কোথায় আছে? আছে, আছে। এটা ওই অফিসগুলোতে এটা এখনো ব্যবহার করে। সরকারি অফিসগুলোতে। হুম, হুম, ঠিক আছে? হুম। আচ্ছা, ঠিক আছে। আমরা এখন চলে যাচ্ছি রোবোটিক্স এ। তো রোবোটিক্স হচ্ছে যদি বাংলা করি তাহলে আমরা সরাসরি বলতে পারি রোবট বিজ্ঞান। তো রোবোটিক্সটা হচ্ছে রোবট বিজ্ঞান, যেখানে রোবট নিয়ে আলোচনা করা হয়। রোবটের নকশা বা হচ্ছে কার্যপ্রণালী, কাজ, রোবটের গঠন এগুলো নিয়ে আলোচনা করা হয় রোবোটিক্স। তো আমরা রোবোটিক্স পড়ার জন্য অবশ্যই রোবটটা দেখবো, কারণ আমাদের এখানে ইম্পর্টেন্ট হচ্ছে রোবট। তো আমরা যদি বলি রোবট শব্দটা কোত্থেকে এসেছে, রোবট শব্দটা এসেছে রোবটা থেকে। তো এটা হচ্ছে একটা স্লাভিক শব্দ। রোবট শব্দটা এসেছে হচ্ছে স্লাভিক শব্দ রোবোটা থেকে। তো এই যে রোবট শব্দটা, তো এই রোবট শব্দটার অর্থ হচ্ছে আহ কর্মী আরকি। কেন কর্মী? কারণ হচ্ছে যে রোবোটা শব্দটা যেখান থেকে এটা অরিজিনেট হয়েছে, তো ওই রোবোটা শব্দটার অর্থ হচ্ছে শ্রমিক বা কর্মী, যে কাজ করে। তো ওই শব্দ থেকে এসেছে রোবট, কারণ ওই রোবটকে ১ম এ এরকম ভাবেই তৈরি করা হয় কাজ করার উদ্দেশ্যে, শ্রমিক হিসাবে বা কর্মী হিসেবে তৈরি করা হয়। তাই রোবট শব্দটা এসেছে রোবোটা থেকে, যার অর্থ ছিল শ্রমিক বা কর্মী। আর রোবোটা শব্দটা হচ্ছে একটা স্লাভিক শব্দ। তো আমরা যখন রোবট নিয়ে কথা বলতে যাব তখন আমাদের মাথায় ১ম এ যে শব্দগুলো আসবে সেটা হচ্ছে কয়েকটা রোবটের নাম আসবে। যেমন কয়েকটা বিখ্যাত রোবটের নাম কয়েকটা কয়েকটা বিখ্যাত রোবটের নাম হচ্ছে যেমন আ জাপা জাপানের একটা রোবট আছে। স্যার সুফিয়া একটা আছে তো রোবট। হ্যাঁ, সোফিয়া তো একবারে রিসেন্ট। বুঝছেন? আচ্ছা, একটা শব্দ হচ্ছে কার কাছ থেকে বুঝতে পারছি না। আচ্ছা, সবাই মিউট করে দিয়েন। যেটা বলছিলাম সেটা হচ্ছে কয়েকটা রোবটের নাম, যেমন এগুলো আগে অনেক জনপ্রিয় ছিল। যেমন জাপানের স্যার যে একটু রোবটটা সেটা হচ্ছে একটা মুরাতা প্রশ্ন বয়। করে নিই। হ্যাঁ, একটু আগে বললেন যে রোবটা শব্দ, মানে রোবট শব্দটা এসেছে স্লাভিক রোবটা শব্দ থেকে। আমি জানতে চাচ্ছি যে স্লাভিক শব্দটা মানে ভাষাটা কোথাকার ভাষা, এটা পরিচিত না।
আচ্ছা, এইটা আমিও সিওর না। সম্ভবত স্লোভেনিয়ার। হ্যাঁ, সম্ভবত বুঝছেন স্যার আমার স্লোভেনিয়ার একটা শব্দ রোবট প্রশ্ন? ওটা। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, মানে আমি এই বুঝি স্লাভিক নাই শব্দটা সম্ভবত ভাষা। স্লাভিক ভাষাটা স্লোভেনিয়ার সম্ভবত ভাষাটা। স্লোভেনিয়ার। সম্ভবত আমি সিওর না। ঠিক আছে? ওকে। আচ্ছা, তারপরে যেটা ঠিক আছে। বলছিলাম যে কয়েকটা জনপ্রিয় রোবট যেগুলো আমরা চিনি সেগুলো হচ্ছে যেমন জাপানের মুরাতা বয়। আপনাদের শিটে এগুলো আছে তাই আপাতত লেখার দরকার নেই। জাপানের মুরাতা বয়, তারপর হচ্ছে আইবো আছে। আইবো হচ্ছে সোনি কর্পোরেশনের। তো কয়েকটা জনপ্রিয় রোবট হচ্ছে জাপানের মুরাতা বয়, সোনি কর্পোরেশনের আইবো, আর হোন্ডা কোম্পানির হচ্ছে আসিমো। হোন্ডা কোম্পানির হচ্ছে আসিমো। এইগুলো হচ্ছে আগে অনেক জনপ্রিয় ছিল। কিন্তু যখন সোফিয়া আসলো তখন সেটা সব রোবটকে ছাড়াই গেল। সবাই এখন আমরা রোবট বলতে সোফিয়ার নামই জানি। কারণ সোফিয়া বাংলাদেশে আসে ২০১৭ সালের দিকে। তো বাংলাদেশে আসার প্রেক্ষাপটটা হচ্ছে রোবট যখন ২০১৭ সালে বাংলাদেশে আসে, তো আসার কারণটা ছিল বাংলাদেশে রোবটটা আসে ডিসেম্বর মাসে, ডিসেম্বরের ৫ তারিখে। তো তার আগে অক্টোবর মাসে সৌদি আরব হচ্ছে রোবটটাকে বিশ্বের প্রথম রোবট হিসেবে নাগরিকত্ব দেয়। অর্থাৎ বিশ্বের প্রথম রোবট হচ্ছে সোফিয়া যে হচ্ছে নাগরিকত্ব পায়। তো রোবট সোফিয়ার যদি আমরা একটু ছবি দেখতে চাই, অনেক সুন্দর সোফিয়া আপার কিছু ছবি আছে যেমন এইখানে। ঠিক আছে? তো রোবট সোফিয়া হচ্ছে অবশ্যই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন। কারণ রোবট মানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন। যেটা হচ্ছে নিজে থেকে কিছু কাজ করতে পারে। অর্থাৎ এর মধ্যে প্রোগ্রাম দেয়া থাকবে। সেই প্রোগ্রামগুলা এনালাইসিস করে সে বিভিন্ন ধরনের কাজ করতে পারবে। তো এটা হচ্ছে রোবট সোফিয়ার বাংলাদেশে আসার পর ছবি তোলা। বাংলাদেশের আ কাপড় পরা সে যে প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের ছবি। তো সবাই আমরা একটু সালটা লিখে নেব যে রোবট সোফিয়া বাংলাদেশে আসে ২০১৭ সালের ৫ ডিসেম্বর। সবাই একটু লিখে নেই। রোবট সোফিয়া বাংলাদেশে আসে ২০১৭ সালের ৫ ডিসেম্বর। আর ২০১৭ সালেরই অক্টোবর মাসে হচ্ছে রোবট সোফিয়াকে নাগরিকত্ব দেয় হচ্ছে সৌদি আরব। তো রোবট সোফিয়াকে তৈরি করে হচ্ছে হ্যানসন রোবোটিক্স কোম্পানি। হ্যানসন রোবোটিক্স কোম্পানি। আমি হচ্ছে আপনাদের লিখতে বলছি না এইজন্য কারণ এইটা আমি আমি জানি যে শিটে আমি এটা দিয়েছি। ঠিক আছে? তাই হচ্ছে লিখতে বলছি না। আ যেহেতু নেটওয়ার্কের জন্য আজকে অনেক সমস্যা হয়েছে তাই আরকি একটু তাড়াতাড়ি টানছি যেন আপনাদের বেশি দেরি না হয়ে যায়। তো যেটা বলছিলাম আমি আবার একটু বলছি। রোবট সোফিয়া হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটা রোবট যে হচ্ছে নিজে এনালাইসিস করে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে। সে বিভিন্ন বিষয় এনালাইসিস করে যেমন তাকে প্রশ্ন করলে সে কেমন আছে, ভালো আছে বা কেমন লাগছে এই আশেপাশের মানে পরিস্থিতি বিবেচনা করে সে উত্তর দিতে পারে। এর কারণ হচ্ছে এই রোবট মানেই তো একটা কম্পিউটার এক ধরনের। তো কম্পিউটারে যখন আমরা বেশি পরিমাণ ডেটা দেই তখন সে ডেটা এনালাইসিস করে বিভিন্ন অ্যান্সার দেয়। তো তার মধ্যে অনেক ধরনের ডেটা দেওয়া আছে। তাই সে সবগুলো ডেটা এনালাইসিস করে অন্য একটা প্রশ্নের অ্যান্সার সে বানাতে পারে। ডেটাগুলো এনালাইসিস করে। তো এখন আ যদি আমরা বলি রোবটের মধ্যে কি অংশ থাকে? তো রোবটের মধ্যে অনেকগুলো অংশ থাকে। তার মধ্যে তার অবশ্যই তার জন্য একটা ব্যাটারি লাগবে যেহেতু সে চার্জ দিয়ে চলে। তার জন্য একটা ব্যাটারি লাগবে। তারপর হচ্ছে আপনার এই রোবটের ব্যাটারির পাশাপাশি তার জন্য একটা সিপিইউ লাগবে। যেটাকে আমরা যদি বলি কম্পিউটার বা ব্রেইন যেখানে আমরা প্রোগ্রামটা করব সেটা হচ্ছে সিপিইউ। মানে তার হচ্ছে ব্রেইন বা মস্তিষ্ক এটা থাকবে। তারপর তার হচ্ছে কন্ট্রোল ইউনিট থাকবে যেটা দিয়ে আমরা তাকে কন্ট্রোল করব। তারপর তার অনুভূতির জন্য বিভিন্ন সেন্সর থাকবে অনুভূতির জন্য। তো এখানে কিছু অপশন আছে দেখেন রোবটের বিভিন্ন অংশ আছে। যেমন হচ্ছে এখানে ১ম বলা আছে পাওয়ার কনভার্সন ইউনিট যেটা দিয়ে হচ্ছে পাওয়ার কনভার্ট করবে সে ব্যাটারি দিয়ে। আমরা তাকে চার্জ দিলে সে যতক্ষণ চার্জ থাকবে ততক্ষণ সে কাজ করবে। তারপর হচ্ছে অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটরটা কি আমি বলছি কন্ট্রোলার, তারপর হচ্ছে সেন্সর, ইউজার ইন্টারফেস, তারপর হচ্ছে ম্যানিপুলেটর। তো এই যে অংশগুলো এগুলো আমি সবগুলো পয়েন্ট আকারে এখানে লিখেছি। আপনাদের শিটে আমি এটা দিয়ে দিয়েছি। জাস্ট আমি এখান থেকে একটু বর্ণনাটা বলি। যে পাওয়ার সিস্টেম আছে, তো পাওয়ার সিস্টেমে সাধারণত যে ব্যাটারিটা থাকে সেটা হচ্ছে লেড এসিড ব্যাটারি। লেড এসিড ব্যাটারি। তো এই যে ব্যাটারি দিয়ে হচ্ছে যতক্ষণ চার্জ থাকবে ততক্ষণ রোবটটা কাজ করবে বা চলাচল করবে। তো এরপরে যদি আমি বলি অ্যাকচুয়েটর এর কথা, অ্যাকচুয়েটর হচ্ছে ধরেন রোবট আমাদের হাতের আঙুলগুলো যদি আমরা চিন্তা করি, হাতের আঙুলটা বা হাতের কবজিটা আমরা বিভিন্ন দিকে নড়াতে পারি। তাহলে রোবটের বিভিন্ন অংশকে নড়াচড়া করাতে হয়। এই নড়াচড়া করানোর জন্য রোবটের বিভিন্ন অংশে ছোট, ছোট মোটর লাগানো হয়। এই মোটরগুলো দিয়ে বিভিন্ন অংশগুলো নড়াচড়া করে। এই মোটরগুলো নড়াচড়া করার জন্য কিছু অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় এখানে। অর্থাৎ রোবটের হাত, পা বা বিভিন্ন অংশ, ছোট, ছোট অংশগুলো নড়াচড়া করার জন্য মোটরের সাথে বা মোটরকে নিয়ে বা মোটরের সাহায্যে যে অংশগুলো গঠিত হয়, ছোট, ছোট কানেকশন গুলো, এই সবগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাকচুয়েটর।
আমরা যদি একেবারে সহজ কথায় বলতে চাই অ্যাকচুয়েটরটা আসলে কি? আমরা এভাবে বলতে পারি যে হচ্ছে রোবটের যে অঙ্গ-প্রত্যঙ্গগুলো আছে সেগুলো নড়াচড়া করার জন্য কতগুলো বৈদ্যুতিক মোটরের সাহায্যে একটা বিশেষ ব্যবস্থা তৈরি করা হয়। তাহলে এই বৈদ্যুতিক মোটরের সাহায্যে যে বিশেষ ব্যবস্থাটা সেটাকে বলা হয় অ্যাকচুয়েটর। তার মানে অ্যাকচুয়েটর হলো যেটার কারণে বা যার জন্য রোবটের বিভিন্ন অংশগুলো সূক্ষ্মভাবে নড়াচড়া করতে পারে। এটা হচ্ছে অ্যাকচুয়েটর। তো অ্যাকচুয়েটরের পরে আমাদের যে পয়েন্ট আছে সেটা হচ্ছে সেন্সিং বা অনুভূতি। তাহলে রোবট যখন আমাদের আশেপাশে আসবে বা চলাচল করবে তখন তার অনুভূতি থাকতে হবে, সেন্সর থাকতে হবে। তাহলে কিছু সেন্সর ব্যবহার করা হয়। সেন্সর থাকার কারণে তার মধ্যে একটা সেন্সিং বৈশিষ্ট্য আসে। যেমন সে ঠান্ডা বা গরম বা সামনের শক্ত বা নরম বস্তু বা সামনে কোনো বাধা আছে কি নাই সেসব জিনিস সে অনুভব করতে পারে। তো এগুলোর জন্য বিভিন্ন ধরনের সেন্সর পাওয়া যায়। যেমন আপনার হিট সেন্সর আছে, ঠিক আছে? স্মোক সেন্সর আছে। সে ধোঁয়া অনুভব করতে পারে স্মোক সেন্সরের সাহায্যে। লাইট সেন্সর আছে, সাউন্ড সেন্সর আছে। আপনি যখন কোনো রোবটকে কথা বলবেন তখন যদি তার মধ্যে সাউন্ড সেন্সর থাকে তাহলে সে কথাটা শুনতে পারবে। তাহলে সেন্সিং হচ্ছে এমন একটা অনুভূতি যার সাহায্যে সে আশেপাশের যে বিভিন্ন শব্দ বা হচ্ছে বিভিন্ন ধরনের অনুভূতিগুলো সে কি করতে পারে? গ্রহণ করতে পারে। তাহলে এর জন্য অসংখ্য ছোট, ছোট সেন্সর ব্যবহার করা হয়। অসংখ্য ছোট, ছোট সেন্সর ব্যবহার করা হয়। এর সাহায্যে রোবট হচ্ছে বিভিন্ন ধরনের অনুভূতিগুলো গ্রহণ করতে পারে। আচ্ছা, এরপরে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি রোবটের এরপর হচ্ছে ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন মানে হচ্ছে চেঞ্জ করা। অর্থাৎ চেঞ্জ বলতে হচ্ছে এরকম ধরেন রোবটের আশেপাশের যে বস্তুগুলো আছে তার সাপেক্ষে রোবটকে চেঞ্জ করা। একটা রোবট যখন আমরা আমাদের রুমে যদি রাখি তাহলে আমাদের রুমে বিভিন্ন ধরনের ফার্নিচার থাকে। তাহলে ফার্নিচার থাকে আবার কিছু ফ্রি স্পেস থাকে যেদিক দিয়ে চলাচল আমরা হাঁটাহাঁটি করি। আর রোবটের জন্য আশেপাশে যে বস্তুগুলোকে আমরা যেভাবে ম্যানিপুলেট করি বা নড়াচড়া করাই সেটাকে বলা হয় ম্যানিপুলেশন। মানে একটা রোবট যখন আমরা প্রোগ্রাম করব তখন আমরা কিন্তু এমনভাবে প্রোগ্রাম করব যে আমার ঘরের মধ্যে হাঁটার জন্য কতটুকু জায়গা আছে। রোবট অবশ্যই আলমারির উপর দিয়ে হাঁটবে না। হাঁটবে হচ্ছে ফ্রি স্পেস দিয়ে। তাহলে ফ্রি স্পেস যে আমরা হচ্ছে মেইনটেইন করি, অর্থাৎ রোবটের সাপেক্ষে যদি আমরা আশেপাশের বস্তুগুলোকে ম্যানিপুলেট করি বা চেঞ্জ করি, সেটাকে বলা হয় ম্যানিপুলেশন। আমি আবার বলছি রোবটের সাপেক্ষে আশেপাশের বস্তুগুলোকে যদি আমরা চেঞ্জ করি তাহলে সেটাকে বলা হয় ম্যানিপুলেশন। আমি যদি এটাকে এবার অন্যভাবে বলি, আমি যদি বলি যে রোবটের আশেপাশের বস্তুগুলোর সাপেক্ষে রোবটকে যদি আমরা চলাচল করার জন্য উপযোগী করে তৈরি করি, সেটাও ম্যানিপুলেশন হবে। তবে মেক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আমরা রোবটকে চিন্তা করে, স্থির চিন্তা করে তার আশেপাশের বস্তুগুলোকে নড়াচড়া করাই। অর্থাৎ রোবট কোন রাস্তা দিয়ে চলাচল করবে, কিভাবে চলাচল করবে এই জায়গাগুলো আমরা ঠিক করি। এই যে ঠিক করার প্রক্রিয়াটা হচ্ছে ম্যানিপুলেশন। এটা আমি ডিটেইলস আপনাদের শিটে অবশ্যই লিখে দিব। এরপরে যে পয়েন্ট আছে সেটা হচ্ছে মুভেবল বডি। রোবট অবশ্যই কি করতে পারে? নড়াচড়া করতে পারে। অর্থাৎ সে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে। তার বডিটা হচ্ছে মুভেবল। রোবটে বিভিন্ন ধরনের ইলেকট্রিক সার্কিট থাকে। তারপর হচ্ছে ইম্পোর্টেন্ট পয়েন্ট হচ্ছে প্রোগ্রামেবল মস্তিষ্ক বা হচ্ছে রিপ্রোগ্রামেবল ব্রেইন। অর্থাৎ আপনি একটা রোবটকে দিয়ে ১ম এ কিছু কাজ করালেন। ধরেন রোবট সোফিয়ার কথা আমরা বলি। রোবট সোফিয়া সে জানে যে তার নাম সোফিয়া বা সে সৌদি আরবের নাগরিক বা সে কি, কি কাজ করতে পারে, সে কি ভালোবাসে সব সে জানে। এখন আমি যদি অন্য একটা রোবটের যে সফটওয়্যারটা বা হচ্ছে ব্রেইনটা বা মস্তিষ্ক যেটাই বলি না কেন আমরা যে প্রোগ্রামটা আছে, প্রোগ্রামটা যদি আমরা রোবট সোফিয়ার মধ্যে দিয়ে দেই তাহলে কিন্তু রোবট সোফিয়া চেঞ্জ হয়ে যাবে। তখন সে আবার অন্য রোবট হয়ে যাবে। তো অর্থাৎ আমরা কি করতে পারি? রোবটের যে ব্রেইনটা বা মস্তিষ্কটাকে চেঞ্জ করে ফেলতে পারি। অর্থাৎ রোবটের যে আচরণ বা হচ্ছে রোবটের যে ধরন সেটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। কারণ রোবটের মধ্যে প্রোগ্রামেবল ব্রেইন আছে যেটাকে চেঞ্জ করা যায়। রোবটের মধ্যে কি আছে? প্রোগ্রামেবল ব্রেইন আছে। তো আপনারা এখন যেটা লিখবেন, এই যে রোবটের অংশগুলো আছে, তো অংশগুলোর নাম আমরা দেখলাম। ১ম এ ছিল পাওয়ার সিস্টেম, তারপর হচ্ছে অ্যাকচুয়েটর, অনুভূতি, ম্যানিপুলেশন, ইলেকট্রিক সার্কিট, মুভেবল বডি, তারপর হচ্ছে আ রিপ্রোগ্রামেবল ব্রেইন বা সফটওয়্যার বা যাই বলি না কেন। তো আপনারা এখানে রোবট থেকে যেটা পড়বেন, আমি আপনাদের শিটে যে তথ্যগুলো দিব এর বাইরে আর কিছু জানার দরকার নেই রোবট থেকে। ঠিক আছে? এর বাইরে জানতে গেলে সেগুলো অপ্রয়োজনীয় হয়ে যাবে। আপনাদের শিট আমি মেইল করে দিব। তো আমি জাস্ট এখান থেকে আরেকটু আ রোবট ১ম থেকে আবার একটু হালকা করে রিভাইজ করছি। তো দেখেন যেটা বলছিলাম সেটা হচ্ছে